আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? তোমাদের সবার জেনারেল ম্যাথের একটা প্রবলেম, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের যে লাস্ট পার্ট 4.3, সেটার লগের পূর্ণক এবং অংশক নির্ণয় করা। এবং তোমরা জানো তোমাদের স্কুল পরীক্ষা থেকে ধরে বোর্ড পরীক্ষাতে কিন্তু এই জায়গা থেকে একটা এমসিকিউ অবশ্যই আসে, তাই না? আর এটাই কিন্তু তোমরা অনেকেই বের করতে পারো না, স্পেশালি অংশকের বেলায় যখন কোন একটা সংখ্যার লগারিদমের অংশক বের করতে বলে, তখন যখন নেগেটিভ থাকে, ধরো লগ 0.001, তুমি যখন এটা চাপ দিবা তখন কিন্তু নেগেটিভ একটা আসবে, নেগেটিভ একটা ভ্যালু আসবে। তখন তুমি কি করো, ধরো তুমি লগ 0.001 মনে করো -2.30345 এরকম আসছে, মনে করো, যদিও এটা অ্যাকুরেট না, বাট মনে করো। তখন তোমরা কি করো, এই মাইনাসটা খেয়াল করো না, এটাকে অংশক হিসেবে দাগায় দাও, পূর্ণক হিসেবে 2 বার দিয়ে দাও। সো এই যে ভুলগুলা তোমরা করো, সেই জায়গা থেকে কিন্তু আমি ভাবলাম যে একটা ভিডিও ডেডিকেটেডলি শুধু এটার জন্য বানাবো, যেন ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনোদিন এই ভুলটা তোমরা যারা নবম দশম শ্রেণী আছো তারা ভুল না করো, অন্তত এটা না করো। তো চলো এটার আদ্যপান্ত আমরা দেখব, তারপরে আমরা অনেকগুলো প্র্যাকটিস রেখেছি, এগুলো আমরা করব ইনশাআল্লাহ, আমরা সবাই এরপর থেকে পারবো। সংখ্যার বৈজ্ঞানিক প্রকাশ, বৈজ্ঞানিক প্রকাশ কি এবং এই বৈজ্ঞানিক প্রকাশের প্রয়োজনীয়তাটা কি আসলে? দেখো, যে তোমাদেরকে বলি সূর্যের আলোর গতি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই যে এইভাবে প্রকাশ করা আছে, এই প্রকাশ পদ্ধতিটাই কিন্তু বৈজ্ঞানিক প্রকাশ পদ্ধতি। বৈজ্ঞানিক প্রকাশ পদ্ধতি কেন প্রয়োজন, জাস্ট এটা একটু দেখো। বৈজ্ঞানিক প্রকাশ পদ্ধতির স্ট্যান্ডার্ড যে ফর্মটা, ওইটা কি, এটা নেক্সট স্লাইডে আমরা দেখব। আগে বোঝার চেষ্টা করি কেন এই প্রকাশ পদ্ধতিটার প্রয়োজন হইল আসলে। যদি এভাবে না লিখতাম কি হইতো জানো? এই যে 10-এর উপরে কি পাওয়ার 8, তাহলে 8টা শূন্য দিব আমরা, 3 4 5 6 7 8। আলো হচ্ছে প্রতি সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে। এই যে এত বড় নাম্বারটা, এই নাম্বারটা দিয়ে তুমি অল টাইম যখন হিসাব নিকাশ করবা বা খাতায় লিখবা, বা তুমি জটিল সমস্যাগুলো সমাধান করতে যাবা যেখানে সূর্যের আলোর গতির প্রয়োজন হবে, এই নাম্বার দিয়ে কাজ করতে গেলে হিসাব নিকাশের জটিলতাটা কতটা আসলে, মানে কতটা সীমা অতিক্রম করতে পারে, এটা হয়তো তোমরা চিন্তাও করতে পারবা না। অথবা তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। ধরো পৃথিবী নামক, অথবা আমি যদি বলি বুধ গ্রহ থেকে শুক্র নামক গ্রহ বা মঙ্গল নামক গ্রহের দূরত্ব, তাই না? জাস্ট এই যে ডিস্টেন্স গুলো, এইগুলাকে তুমি যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ না করে এমনি লিখো, তুমি জাস্ট ইমাজিন করতে পারো যে আসলে কি অবস্থাটা হবে। তো এই সংখ্যাগুলোকে হিসাব নিকাশের সুবিধার্থেই কিন্তু সংখ্যাগুলোর বৈজ্ঞানিক প্রকাশ পদ্ধতির প্রয়োজন হয়েছে। বৈজ্ঞানিক প্রকাশ পদ্ধতিতে আমরা সূচক বা লগারিদমের যে মেথডগুলো আছে সেগুলো ব্যবহার করে হিসাব নিকাশ অত্যন্ত সহজতর করে ফেলতে পারি। সো আশা করি তোমরা অলরেডি ক্লিয়ার যে কেন বৈজ্ঞানিক রূপের প্রকাশ প্রয়োজন হয়। বৈজ্ঞানিক রূপের প্রকাশ কি বা কেমন, এটাই হচ্ছে বৈজ্ঞানিক রূপের প্রকাশ। বুঝতে পেরেছ? এই যে এখানে খেয়াল করো, এইভাবে হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হয়। যে কোনো একটা সংখ্যা হচ্ছে n, যে কোনো একটা বাস্তব সংখ্যা যদি n হয়, সেই বাস্তব সংখ্যাটাকে n, যে কোনো একটা বাস্তব সংখ্যা, এটা অনেক বড় হতে পারে আবার অনেক ছোট হতে পারে, সেই সংখ্যাটাকে আমরা কি লিখবো? a × 10⁻n। শর্ত আছে, যেখানে এর উপরে শর্ত হচ্ছে এর ভ্যালুটা 1 অথবা 1 থেকে বড় এবং 10 থেকে ছোট হইতে হবে। এই শর্তটা কিন্তু এমসিকিউতে আসে। এর ভ্যালু যদি 1 অথবা 1 থেকে বড় এবং 10 থেকে ছোট না হয়, অন্য কোনো কিছু হয়, সেক্ষেত্রে বৈজ্ঞানিক রূপে প্রকাশ কিন্তু হবে না। এবং আরেকটা শর্ত হচ্ছে n এর ভ্যালু গ্রেটার দেন 0। n এর ভ্যালুটা কি হইতে হবে? 0 থেকে বড় হইতে হবে। অর্থাৎ এই n হবে 0 থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা, অর্থাৎ 0 থেকে বড় মানে হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা। ওকে, এরপরে আসো, এখানে পাওয়ার যে n বা সূচক যে n, তার শর্ত হচ্ছে বিলংস টু z। বিলংস টু কি? z। z মানে হচ্ছে সেট অফ ইন্টিজার, দ্য সেট অফ ইন্টিজার।
ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার সেট থেকে যে কোনো একটা নাম্বার n হিসেবে বিবেচিত হবে। এই শর্তগুলো সাপেক্ষে যে কোনো একটা সংখ্যা n কে এই ফরম্যাটে লেখাকেই বলা হয় বৈজ্ঞানিক প্রকাশ, এবং বৈজ্ঞানিক প্রকাশের প্রয়োজনীয়তা কি সেটাও বলা ডান। এবার ভাইয়া সবার বহুল প্রতীক্ষিত ব্যাপার, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবোটা কেমনে, a × 10⁻n এ আনবোটা কেমনে। দেখো দশমিক এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দশমিক ব্যাপারটা বা ডট পয়েন্ট বলে অনেকে, অনেকে রেডক্স পয়েন্ট বলে, তাই বলে না কেন, বা অনেকে ডেসিমাল পয়েন্টও বলে। তো যাই বলি না কেন এই দশমিক বিন্দুটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ক্ষেত্রে। ধরো একটা নাম্বার হচ্ছে 6752, এটা একটা পূর্ণ সংখ্যা, দশমিক দিয়ে সামথিং কিছু দেওয়া নাই, পূর্ণ সংখ্যা। আমরা অনেকেই মনে করি এই সংখ্যাটাতে আসলে দশমিক নাই। আচ্ছা, এই যে ডান দিকে এখানে দশমিক দিয়ে তুমি চাইলে 00 অথবা আরো 0 দিতে পারো, কারণ দশমিকের পরে এই শূন্যগুলো আসলে ভ্যালু নাই বলে আমরা দেই না, বুঝছো? সো খেয়াল করে দেখবা ব্যাংকের চেক বা টাকা যখন তুলি আমরা, বা স্টেটমেন্ট যখন আসে, এখন ডিজিটাল স্টেটমেন্ট যখন আসে লেনদেনের, তখন তুমি খেয়াল করবা 5000.00 টাকা আসছে। দশমিকের পর 00 গুলো কিন্তু এখন দেওয়া হয়। তো আগেও দেওয়া হইতো, মানে ফর্মালি দেওয়া হইতো, ইনফর্মালি আমরা এগুলো দেই না। এই জন্য আমাদের কাছে মনে হয় যে এই পূর্ণ সংখ্যার পরে বুঝি দশমিক নাই, আছে দশমিকের পরে অনেকগুলো শূন্য থাকাতে সেই শূন্যগুলোর ভ্যালু নাই, এই জন্য আমরা দেই না। আবার এই শূন্যগুলোর পরে যদি একটা সার্থক অঙ্ক থাকতো, সার্থক অঙ্ক মানে কোনগুলো, 1 2 3 4 5 6 7 8 9, এই ধরনের কোনো একটা সার্থক অঙ্ক থাকতো, তাহলে কিন্তু এই শূন্যগুলো আবার ভ্যালু ক্রিয়েট করতো, তখন কিন্তু তোমাকে অবশ্যই দশমিক দিয়ে এগুলা দিতে হইতো। যেহেতু এরকম সার্থক কোনো অঙ্ক নাই, দশমিকের পরে শুধু শূন্য, এটাকে আমরা সার্থক বলছি না, এই জন্য এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। যেমনটা এই পূর্ণ সংখ্যার আগে শূন্য দিলে এটার কোনো দাম নাই, তাই না? ঠিক কিভাবে দশমিকের পরে শুধু শূন্যের কোনো দাম নাই, এই জন্য আমরা অনেক সময় দেই না আর কি। বাট দশমিকটা এখানে আছে, বা আমরা চাইলেই দিতে পারবো। সো এই দশমিক বিন্দুটাকে তুমি যদি বাম দিকে আনো, কোন দিক? বাম দিক। স্পষ্ট করে লিখলাম বাম দিক। দশমিক বিন্দুটাকে তুমি যদি বাম দিকে আনো, কত করে বাম দিকে আনবা? দশমিক বিন্দুটাকে এখান থেকে এখানে আনতে পারো, এখানে আনতে পারো, এখানে আনতে পারো। সো আমরা চেষ্টা করব যে একটা ডিজিট রেখে তারপরে দশমিক বিন্দুটাকে বসানোর। তাহলে খেয়াল করো, এই দশমিক বিন্দুটাকে যদি আমি এখানে আনি, তাহলে 1 ঘর সামনে আনলাম বা বামে আনলাম, এখানে আনলে 2 ঘর, এখানে আনলে 3 ঘর। তো এই পর্যন্ত আনলে একটা ডিজিট মাত্র থাকে, একটা অঙ্ক শুধু থাকে। তাহলে এই দশমিক বিন্দুটাকে আমি কয় ঘর সামনে আনতে পারি? 1 2 3। তাহলে এই দশমিক বিন্দু সামনে চলে আসছে 752। কয় ঘর বামে আনছি? 3 ঘর। ইনটু দিয়ে 10⁻³ দিবা। কি বললাম? 10⁻³ আবারও মনে করাই দিচ্ছি, 10⁻³ 10⁻³ কথা বুঝতে পারতেছো? যখন দশমিক বিন্দুটাকে বাম দিকে আনবা, তখন যত ঘর বাম দিকে আনবো আমরা কি করব? 10 এর উপরে তত পাওয়ার দিয়ে দিব। কথা হচ্ছে ভাইয়া, অল টাইম কি আমি দশমিকের আগে একটা ঘর রাখবো? একটু খেয়াল করো, এখানে এর শর্ত কি ছিল? এই যে a × 10⁻n এর শর্ত ছিল 1 থেকে বড় 10 থেকে ছোট। 1 থেকে বড় 10 থেকে ছোট সংখ্যা কোনগুলো? 1 অথবা 1 থেকে বড়। 1 2 3 4 5 6 7 8 9, এই জিনিসগুলো এ হইতে পারবে। এছাড়াও 1.1, মানে নরমালি তুমি তোমার বোঝার সুবিধার্থে 1 অথবা 1 থেকে বড়, 10 অথবা 10 থেকে ছোট, এরকম যে কোনো কিছু এও হইতে পারবে। তাহলে এই সীমার মধ্যে যতগুলো ডিজিট আছে সব তো 1 অঙ্কের, তাই না? সবগুলা কি 1 অঙ্কের। অতএব সিম্পলি মনে রাখবা তুমি দশমিকটাকে অবশ্যই, দশমিকের আগে অবশ্যই সবসময় কি করবা? বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার ক্ষেত্রে তোমার এই সিলেবাসের জন্য সবসময় তুমি যে কাজটা করতে পারো বা যে কাজটা করবা, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার ক্ষেত্রে সবসময় তুমি দশমিকের আগে একটা ডিজিট রাখবা, বৈজ্ঞানিক রূপে একটা ডিজিট রাখবা শুধু। তাহলে আমার এই দশমিককে
একটা ডিজিট বাকি রাখলে কয় ঘর সামনে আনতে হবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর কি বাম দিকে গেছে, এই জন্য 10 এর উপরে পাওয়ার প্লাসের 3। তাহলে 6.752 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে বাম দিকে গেলে 10 এর উপরে পাওয়ারটা হয়, 10 এর উপরে পাওয়ারটা হয় প্লাসের, যত ঘর যাব তত হবে পাওয়ার। এবার আসো 0.0000502। এখন আমি এই দশমিকটাকে একটা সার্থক অঙ্কের পরে নিব। সার্থক অঙ্ক দশমিকের পরে এগুলো 000 এগুলো তো সার্থক না, এই হচ্ছে 5 সার্থক একটা অঙ্ক। একটা অঙ্কের পরে নিব, যে দশমিকের আগে আমার একটা অঙ্ক রাখা লাগবে। তাহলে দেখো এই দশমিকটাকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 4 ঘর সামনে নিলে হচ্ছে আমি একটা সার্থক অঙ্কের পরে দশমিকটাকে দিতে পারবো। তাহলে হবে 5.02। এই সামনে শূন্যগুলো দেওয়া লাগবে না, কারণ দশমিক যেহেতু এখানে চলে আসছে, তাহলে সামনে শূন্যগুলোর কোনো ভ্যালু নেই, এই জন্য আমরা দিলাম না। তাহলে 5.02 ইন্টু 10 দিলাম আমরা। এখন দশমিকটাকে আমরা কোন দিকে নিছি? ডান দিকে। দশমিকটাকে কোন দিকে নিলাম? ডান দিকে। ডান দিকে নিলে 10 এর উপরে পাওয়ারটা হবে -4। কত করে নিয়েছি? 4 ঘর। গেছি কোন দিকে? ডান দিকে। ডান দিকে গেলে মাইনাস, কত করে গেছি? 4 ঘর, এই জন্য 10 এর উপরে পাওয়ার হচ্ছে -4। বুঝলা? একদম বৈজ্ঞানিক রূপে প্রকাশ, খুবই সিম্পল ভাবে আমরা বুঝে গেলাম। আরো একটা দেখাবো, প্রবলেম নাই। দশমিক বিন্দুটাকে তুমি যদি ডান দিকে নাও, তাহলে 10 এর উপরে পাওয়ার হবে নেগেটিভ, যত ঘর নিবা তত হবে, সামনে খালি একটা মাইনাস দিবা। ওকে, এবার আসো ধরো 67.28। এখন এই দশমিক বিন্দুটাকে তুমি কি এদিকে নিবা নাকি এদিকে আনবা? বৈজ্ঞানিক রূপে প্রকাশের ক্ষেত্রে a ইন্টু 10 টু দি পাওয়ার n এর এটা কি হইতে হবে? 1 অথবা 1 থেকে বড়, 10 অথবা 10 থেকে, সরি 1 অথবা 1 থেকে বড় এবং 10 থেকে ছোট। তুমি যদি এটাকে এই পাশে আনো, তাহলে কি হচ্ছে? 672.8 ইন্টু, গেছি ডান দিকে, কয় ঘর? 1 ঘর, ইনভার্স 1। তাহলে এর ভ্যালুটা কি? এ হিসাবে যেটা তুলনা করার মতো, সেটা কি 1 অথবা 1 থেকে বড় এবং 10 থেকে ছোট হয়েছে? হয় নাই। তাহলে আমরা এটা করব না। আমরা কি করব? 67.28 কে আমরা কি করব? দশমিক বিন্দুটাকে আমরা বাম দিকে 1 ঘর আনবো। তাহলে বাম দিকে আনলে এই দশমিক বিন্দু এখানে চলে আসবে। তাহলে 6.728 6.728 ইন্টু 10 টু দি পাওয়ার, বাম দিকে আসছি না, কয় ঘর আসছি? 1 ঘর আসছি। বাম দিকে আসলে প্লাস, 1 ঘর আসার কারণে পাওয়ার 1, প্লাসের সামনে দিতে হয় না, তাই না? তাহলে এইবার এ হিসাবে এই যেটা তুলনা করার মতো 6.728, এটা কি 1 অথবা 1 থেকে বড়, 10 থেকে ছোট হয় নাই? হয়েছে। আমাদের শর্ত কিন্তু মানছে। তাহলে এটা বৈজ্ঞানিক রূপে প্রকাশ হবে এইরকম। বুঝছো? অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া দশমিক বিন্দুটাকে আমি এদিকে নাই না, আমি তো এদিকেও নিতে পারতাম, তো কেন নিবা না? আমি বললাম, তোমাদেরকে ব্যাখ্যা করলাম। ওকে, এই 3টে এক্সাম্পল করার পরে বৈজ্ঞানিক রূপে প্রকাশ আমার মনে হয় না পারবা না এমন কেউ নাই। ওকে, বৈজ্ঞানিক রূপে প্রকাশটা কেন শিখাইলাম? বৈজ্ঞানিক রূপে প্রকাশ পারলে তুমি কোন একটা সংখ্যার লগের পূর্ণক বের করা অলরেডি শিখে ফেলছো। কিভাবে সেটা আসো আমরা পরের স্লাইডে দেখি। পূর্ণক কি এবং পূর্ণক বের করার পদ্ধতি এক নাম্বার পদ্ধতি অনুসরণ করে আমরা পূর্ণক বের করব। এটা কিভাবে আসলে? পূর্ণকের ডেফিনেশনটা কি? তো বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে পারলেই তুমি পূর্ণকটা পেয়ে যাবা। সেটা কিভাবে তোমাদেরকে একটু দেখাই। কোন একটা সংখ্যা n, যেখানে n হচ্ছে 0 থেকে বড়, অর্থাৎ কোন একটা ধনাত্মক বাস্তব সংখ্যা হচ্ছে n, সেটাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে কোন ফরম্যাটে পাই? a ইন্টু 10 টু দি পাওয়ার n, এই ফরম্যাটে পাই। একটু আগে তোমাদেরকে দেখাইলাম বৈজ্ঞানিক রূপ এবং বৈজ্ঞানিক রূপের প্রকাশ পদ্ধতি। সো ভাইয়েরা, আমরা একটা কাজ করব, আমরা উভয় পক্ষে হচ্ছে 10 বেজ লগ নিব। তাহলে 10 বেজ লগ n উভয় পক্ষে কিন্তু নিচ্ছি, উভয় পক্ষে নেওয়া যাবে, তাই না? a ইন্টু 10 টু দি পাওয়ার n। এখন খেয়াল করো, আমরা যদি লগারিদমের ওই ফর্মুলাটা একটু রিকল করি, log a base log m into n is equals to a base log m plus m আর n গুণাকারে থাকলে আমরা এরকম প্লাস দিয়ে লিখি a base log m
প্লাস এ বেজ লগ এন। আমরা এই ফর্মুলাটা জানি না? আমরা যদি কম্পেয়ার করি এটাকে এম আর এই পুরাটাকে এন, তাহলে এম ইন্টু এন, তাহলে আমরা কি লিখতে পারি? 10 বেজ লগ এম প্লাস 10 বেজ লগ এন। 10 টু দি পাওয়ার এন কে এন ধরছি আর এ কে এম ধরছি, তাহলে এম ইন্টু এন, এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম আমরা। log 10 n ইকুয়ালস টু, মানে 10 বেজ লগ n আর কি, 10 বেজ লগ a, 10 বেজ লগ a প্লাস, আসো লগারিদমের আরেকটা ফর্মুলা আমরা জানি, a বেজ লগ m তার উপরে পাওয়ার r, এই পাওয়ারকে কিন্তু আমরা সামনে আনতে পারি, তাই না, লগারিদমের ফর্মুলা অনুসারে। তাহলে এই পাওয়ারটাকে আমরা কি সামনে আনতে পারবো? তাহলে n ইন্টু 10 বেজ লগ 10। একটু খেয়াল করো ভাইরা, তোমাদের মনে আছে a বেজ লগ এর ভ্যালু কত? 1 সূত্র অনুসারে। তাহলে আমরা 10 বেজ লগ 10 এর মান কত বলতে পারবো? 1। তাহলে n ইনটু 1 মানে কি? n প্লাস এটা প্লাস এটা, আর n প্লাস এটা লেখা একই কথা, প্লাস যেহেতু লিখতেই পারে এটা, ঠিক আছে? তাহলে সমান এত। এই যে ভাইয়া একটা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলাম সংখ্যাটাকে, প্রকাশ করার পরে এই জিনিসটা পাইলাম, এই হচ্ছে কোন একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশ। প্রকাশ করার পরে আমরা এখান থেকে এই জিনিসটা পাইলাম, এটাকে বলা হয় n এর লগারিদম, অথবা একটা সংখ্যা n যেটা নাকি শূন্য থেকে বড়, তার লগারিদমের মান হচ্ছে এটা, বুঝছো? যেখানে n কি তোমাদের মনে আছে? শর্ত কি ছিল? n বিলংস টু z, পূর্ণ সংখ্যার অংশ হবে। এই nটা এখন একটা সিম্পলি পূর্ণ সংখ্যা, এটাকেই আমরা বলতেছি পূর্ণক, লগের পূর্ণক, পূর্ণকের একদম ফর্মাল ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, বুঝছো? n একটা পূর্ণ সংখ্যা ছিল, nটা আলাদা হয়ে গেছে, nটা কি আমরা বলতেছি লগের পূর্ণক। কেন লগের পূর্ণক? কারণ এই যে n এর লগ সমান সমান হচ্ছে এটা, যেখানে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটাকে আমরা বলতেছি লগের পূর্ণক। সংখ্যা একটা n এর লগের পূর্ণক। n কেন শূন্য থেকে বড় হইতে হবে? কারণ লগারিদম কখনো নেগেটিভ ভ্যালুকে অ্যাকসেপ্ট করে না, এই জন্য n এর ভ্যালু শূন্য থেকে বড় হইতে হবে। শূন্য অথবা শূন্য চেয়ে ছোট কোনো কিছু অ্যাকসেপ্ট করে না, এই জন্য n এর মান শূন্য থেকে বড় হইতে হবে। বুঝতে পারছো শর্তটা কি? ওকে ফাইন। তাহলে আমরা এই n কে বলছি কি? লগের পূর্ণক। সংজ্ঞা অনুসারে এই বড় হাতের n এর লগের পূর্ণক হচ্ছে ছোট হাতের n। এখন তুমি কেমনে বৈজ্ঞানিক রূপে প্রকাশ শেখার পরে পূর্ণক বের করা শিখে গেছো? কারণ এই স্মল n কোথায় থাকে? এখানে। 10 এর উপরে পাওয়ার যা, সেটাই তো স্মল nটা, তাই না? তাহলে এই স্মল nটাকে যদি ডেফিনেশনে বলা হয় পূর্ণক, তাহলে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার পরে 10 এর উপরে যা ছিল সেটাই তো n ছিল, তাহলে 10 এর উপরে পাওয়ারটাই হবে আমার পূর্ণক। তাহলে কোন একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার পরে 10 এর উপরে যে সূচক বা পাওয়ার, এটাই ওই সংখ্যাটার লগারিদমের পূর্ণক। তার মানে ভাইয়া জাস্ট ইমাজিন, এই যে সংখ্যাটা ছিল 6752, এই সংখ্যাটার লগারিদমের পূর্ণক কত? 10 এর উপরে পাওয়ার 3, তাহলে হচ্ছে পূর্ণক 3। বুঝছো? এখানে কি ছিল? এই সংখ্যাটার বৈজ্ঞানিক প্রকাশ ছিল এটা, 10 এর উপরে পাওয়ার ছিল -4, তাহলে এটার পূর্ণক হচ্ছে -4, যেটাকে আমরা লিখি হচ্ছে 4 বার দিয়ে। পূর্ণক নেগেটিভ হলে এটাকে বার দিয়ে লিখতে হয়, 4 বার। তাহলে এই সংখ্যাটার পূর্ণক কত হবে? 1। 10 এর উপরে সূচক যা, কোন একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশের পরে 10 এর উপরে পাওয়ার যা, সেটাই হচ্ছে ওই সংখ্যাটার লগারিদমের পূর্ণক। মেথড 1 এ আমরা শিখে গেলাম, ডেফিনেশন থেকেই বৈজ্ঞানিক রূপে প্রকাশ কি সেটা শেখার পরে ওখান থেকে আমরা পূর্ণক বের করা শিখে গেছি। ক্লিয়ার? বুঝলা নাকি বুঝলা না? যদি মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে বার দিয়ে লিখতে হবে, এতটুকুই। তাহলে আমাদের পদ্ধতি 1 অনুসারে কিন্তু শেষ। এবার পদ্ধতি 2, পূর্ণক বের করার আরেকটা সিস্টেম। দেখো, কোন সংখ্যার পূর্ণ অংশে যতগুলো অঙ্ক থাকবে, এখন আর বৈজ্ঞানিক রূপে প্রকাশ লাগবে না, নরমাল একটা সংখ্যা দেওয়া আছে মনে করো, তো দশমিকের আগে থাকে পূর্ণ অংশ আর দশমিকের পরে থাকে, কোন একটা সংখ্যার দশমিকের আগে পূর্ণ অংশ, দশমিকের পরে ভগ্নাংশ। তো কোন সংখ্যার পূর্ণ অংশে যতগুলো অঙ্ক থাকবে, সংখ্যাটির লগারিদমের পূর্ণক হবে অঙ্কগুলোর চেয়ে 1 কম।
তাহলে ধরো কোন একটা সংখ্যার পূর্ণ অংশে অঙ্ক সংখ্যা m, অঙ্কের সংখ্যা দাঁড়াইলো m, তার চেয়ে এক কম হবে পূর্ণক, তাহলে m-1 হচ্ছে পূর্ণক। চলো আমরা এক্সাম্পল দেখি। এটা একটা সংখ্যা, তাহলে দশমিকটা কোথায় আছে? এখানে আছে মূলত। তাহলে এটা হচ্ছে পূর্ণাংশ, এটা হচ্ছে ভগ্নাংশ। এখানে ভগ্নাংশ নাই, পুরোটাই পূর্ণাংশ। ওকে, তাহলে এই পূর্ণ অংশের অঙ্ক সংখ্যা ডিজিট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা ডিজিট আছে। তাহলে পূর্ণক কত হবে? 4। পূর্ণ অংশ যতগুলো অঙ্ক থাকবে সংখ্যাটির লগারিদমের পূর্ণক হবে সেই অঙ্কগুলোর চেয়ে এক কম। তাহলে ডিজিট আছে আমার কয়টা? এই সংখ্যাটার পূর্ণ অংশ, দশমিকের আগের অংশটাকে পূর্ণ অংশ বলে, পরের অংশটাকে ভগ্নাংশ বলে। তো পূর্ণ অংশ ডিজিট বা অঙ্ক আছে কয়টা? 4টা, তার চেয়ে এক কম হবে, তাহলে 1 বিয়োগ করলে 3। এটা আমরা চেক করব। আমরা মেথড 1-এ যেমন শিখছিলাম ওইভাবে চেক করি। চলো, তাহলে এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে। প্রকাশ করলে কি? এই দশমিকটাকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর সামনে আনতে হবে। আনলে 7.237 ইন্টু, আমি বাম দিকে আসছি, তাহলে বাম দিকে আসলে 10 এর উপরে পাওয়ার হবে ধনাত্মক। কত পাওয়ার হবে? যত ঘর আসছি, 1, 2, 3 ঘর আসছি, 10 এর উপরে পাওয়ার ধনাত্মক। বুঝছো? তাহলে ভাইয়া বলছিলাম বৈজ্ঞানিক রূপে প্রকাশের পরে 10 এর উপরে পাওয়ার যেটা হবে সেটাই হবে পূর্ণক। তাহলে 10 এর উপরে পাওয়ার কত বা সূচক কত? 3। তাহলে এই সংখ্যার লগারিদমের পূর্ণক কত? 3, যেটা আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ দ্বারা শিখতে পারলাম মেথড 1 দ্বারা। মেথড 2তে এসে দেখো 3ই আসছে। শুনুন না, দশমিক বিন্দুর বাম দিকের অঙ্ক সংখ্যা কত? দশমিক বিন্দুর বাম দিকের অঙ্ক সংখ্যা হচ্ছে 4টা, 4। ক্লিয়ার? এইবার আসো পরেরটা দেখি। বলছিলাম দশমিক বিন্দুর বামে পূর্ণ অংশ থাকে, দশমিক বিন্দুর ডানে ভগ্নাংশ থাকে। তাহলে দশমিক বিন্দুর বামে এটা হচ্ছে পূর্ণ অংশ। পূর্ণ অংশে কয়টা অঙ্ক আছে? 1টা, 2টা, 3টা। তাহলে দশমিক বিন্দুর বামের অঙ্ক সংখ্যা হচ্ছে 3। তাহলে পূর্ণক কত হবে? তার চেয়ে এক কম, 3 থেকে এক কম মানে 2। আসলে এটা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে আমরা চেক করি। তাইলে এই দশমিক বিন্দুটাকে 1 ঘর 2 ঘর সামনে আনতে হবে, তাহলে 5.67 হবে। তাহলে 1 ঘর 2 ঘর সামনে আনলাম, তাহলে 5.6789 ইন্টু 10 টু দি পাওয়ার, বাম দিকে আসছি কয় ঘর? 2 ঘর, তাহলে পাওয়ার হবে পজিটিভ 2। 10 এর উপরে পাওয়ার যা তাই পূর্ণ, তাহলে সূচক, অথবা এটাকে আমরা একটা নাম দিতে পারি পূর্ণক। তাহলে এখানে পূর্ণক 2, দেখো ক্রস চেক করে দেখো, এই সিস্টেম মেথড 2 অনুসারে পূর্ণক 2 আসছে। এটা হচ্ছে মেথড 1 অনুসারে, আর এটা হচ্ছে মেথড 2 অনুসারে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের, আচ্ছা এটা একটু করে দেই তোমাদেরকে। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, যারা এই ভিডিওটা দেখবা তাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এই যে দেখো, খেয়াল করো, খেয়াল করো, 8.0987 এইটার পূর্ণক তোমাদের কাছে চাওয়া হয়েছে, তাই না? এখন এখন একটা মজার ব্যাপার, তোমাকে যখন বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে বলা হয়েছিল, আচ্ছা আগে আমরা দেখব হচ্ছে আমাদের মেথড 2 অনুসারে দশমিকের আগে হচ্ছে কি পূর্ণ অংশ, একটা সংখ্যার পূর্ণ অংশ। তাহলে পূর্ণ অংশের অঙ্ক সংখ্যা কয়টা? মাত্র একটা। পূর্ণাঙ্কের অঙ্ক সংখ্যা একটা, পূর্ণ অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে একটা। তাহলে সেই 1 থেকে বিয়োগ হবে 1, তাহলে 1 - 1 মানে 0। তার মানে এই সংখ্যাটার লগারিদমের পূর্ণক হচ্ছে 0। বুঝছো? এখন আমরা এই পদ্ধতিতে একটু খেয়াল করি। তোমাদেরকে যখন আমি বৈজ্ঞানিক রূপে প্রকাশ শিখাইলাম তখন বলছি যে n = a × 10 টু দি পাওয়ার n, এর ভ্যালু হচ্ছে কত? 1 অথবা 1 থেকে বড়, 10 থেকে ছোট। তাহলে এই দশমিকের আগে যেটা আছে 8, এটা 10 থেকে ছোট না, বা এই পুরোটা সংখ্যা এটা 10 থেকে ছোট এবং 1 থেকে বড়। তাহলে এই পুরোটা সংখ্যাকে আমি a হিসেবে ধরতে পারি, 0987 ধরতে পারি, ইনটু আমার তো এখন 10 টু দি পাওয়ার n আনতে হবে। তাহলে 10 টু দি পাওয়ার n, এখন আমি এই দশমিক বিন্দুকে না বামে আনছি 1 ঘর, না ডানে নিছি 1 ঘর, কোনো কিছুই তো করি নাই। তাহলে আমরা কি করব? যদি কোনো কিছুই না করি তাহলে 10 টু দি পাওয়ার 0 দিয়ে দেব। বুঝছো? 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 ইনটু এটা মানে কি? এটাই। তাহলে এটাও বৈজ্ঞানিক রূপে প্রকাশ হয়ে গেল, আবার সংখ্যাটাও ঠিকঠাক থাকলো, তাই না? তাহলে এটা a হওয়ার যে শর্ত সেই শর্ত মানছে 10, আর n হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে 0 একটা পূর্ণ সংখ্যা, আমরা দিতেই পারি।
তাহলে পাওয়ার যত হবে তত হবে কি পূর্ণক, 10 এর উপরে পাওয়ার কি শূন্য, তাহলে শূন্য পূর্ণক এই সিস্টেম অনুসারে শূন্য, এই সিস্টেম অনুসারে কি শূন্য। বুঝা গেল? আচ্ছা, এইবার আসো পদ্ধতি 2 এর আরেকটা অংশ। এতক্ষণ তোমরা তো দশমিকের আগে পূর্ণ অংশ ছিল, দশমিকের আগে পূর্ণ অংশ ছিল, সেখানে ডিজিট ছিল, একটা হোক দুইটা হোক তিনটা হোক ছিল। এখন যদি এমন হয় দশমিকের আগে কোনো পূর্ণ অংশ নাই, দশমিকের পরে খালি ভগ্নাংশ আছে, এই ধরনের সংখ্যার আমরা কিভাবে পূর্ণক বের করব? মেথড 2 এর আরেকটা পার্ট। খেয়াল করো, কোন সংখ্যার পূর্ণ অংশ না থাকলে, অর্থাৎ দশমিকের আগে কোনো কিছু না থাকলে, দশমিকের আগে শুধু শূন্য থাকলে, দশমিক বিন্দু ও এর পরের সার্থক অঙ্কের মাঝে, দশমিক বিন্দু ও এর পরের সার্থক অঙ্কের মাঝে যতগুলো শূন্য থাকবে, সংখ্যাটির লগারিদমের পূর্ণক হবে শূন্যের সংখ্যার চেয়ে এক বেশি। শূন্যের সংখ্যার চেয়ে এক বেশি। কথা বুঝি নাই আমরা, আমরা বুঝবো। বলছে যদি কোনো পূর্ণ অংশ না থাকে কোন একটা সংখ্যার, তাহলে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে উদাহরণে খেয়াল করো, দশমিকের আগে পূর্ণ সংখ্যা থাকে, পূর্ণ অংশ থাকে একটা সংখ্যার, দশমিকের আগে যে পূর্ণ অংশে শূন্য কিছু আছে, পূর্ণ অংশ নাই। পূর্ণ অংশ না থাকলে আমরা কি করব? আমরা যেটা দেখব, দশমিকের পরে একটা সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক কোনগুলো তোমাদের বলছি, 1 2 3 4 5 6 7 8 9। দশমিকের পরে একটা সার্থক অঙ্ক খুঁজা পাইতে, যে দশমিকের পরে প্রথম যে সার্থক অঙ্ক ওইটা খুঁজা পাইতে, যদি দশমিক থেকে ওই সার্থক অঙ্ক পর্যন্ত কোনো শূন্য থাকে, সেই শূন্য সংখ্যাটা আমরা গুনবো। তাহলে খেয়াল করো, এইখানে দশমিকের পরেই একটা সার্থক অঙ্ক চলে আসছে, কোনো শূন্য আছে নাই। তাহলে দশমিকের পরে সার্থক অঙ্ক পর্যন্ত, প্রথম সার্থক অঙ্ক পর্যন্ত শূন্যের সংখ্যা কতটা? একটাও না। শূন্যের সংখ্যা শূন্য। প্যাচ লাগায়ও না, আমি এটা দিয়ে বুঝাই। দশমিকের আগে হচ্ছে পূর্ণ অংশ থাকে, পূর্ণ অংশ এখানে শূন্য মানে কিছু নাই। তাহলে আমাদের কি বলা হয়েছে? দশমিকের পরে একটা সার্থক অঙ্ক, দশমিকের পরে শূন্য সার্থক অঙ্ক না, দশমিকের পরে শূন্য সার্থক অঙ্ক না, দশমিকের পরে শূন্য সার্থক অঙ্ক না, এই হচ্ছে 5 প্রথম সার্থক অঙ্ক। তাহলে দশমিক থেকে তারপরে একটা সার্থক অঙ্ক খুঁজে পাইতে এর মাঝখানে কয়টা শূন্য আছে? 3টা। কয়টা শূন্য আছে? 3টা। কয়টা শূন্য আছে? 3টা। দশমিকের পরে প্রথম সার্থক অঙ্ক পাইতে এর মাঝখানে শূন্যের সংখ্যা দাঁড়াইলো 3টা। বলছে সেই সংখ্যার চেয়ে এক বেশি হবে পূর্ণক, তবে সেটা ঋণাত্মক। তাহলে পূর্ণকটা কত হবে? দশমিক বিন্দু এবং এর পরবর্তী সার্থক অঙ্কের মাঝে শূন্যের সংখ্যা এই ক্ষেত্রে হচ্ছে 3। এই ক্ষেত্রে কত হবে? 3। কারণ এই দশমিক থেকে প্রথম সার্থক অঙ্ক পাইতে মাঝখানে 3টা শূন্য আছে, তাহলে শূন্যের সংখ্যা হচ্ছে 3। বলছে তার চেয়ে এক বেশি হবে, তাহলে 3 যোগ 1, 3 যোগ 1, তবে সেটা কি হবে? ঋণাত্মক, এই যে মাইনাস, তাহলে হবে -4। -4 মানে আমরা জানি 4 বার, তাহলে পূর্ণক হচ্ছে এই সংখ্যার ক্ষেত্রে 4 বার। বুঝছো? এবার বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে মিলাই। খেয়াল করো, দশমিক বিন্দুটা যদি আমি এখান থেকে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় ডান দিকে যাই, তাহলে 5.8 ইন্টু 10, ডান দিকে গেলে কি পাওয়ার মাইনাস কত করে গেছি? 4 গড়। তাহলে পূর্ণক কত হবে? -4। -4 হচ্ছে আমার সূচক, তো -4 এ আমি 4 বার লিখে পূর্ণক বলতে পারি। বুঝছো? ক্লিয়ার? তো এটা কি হবে? দশমিকের পরে প্রথম পূর্ণ সংখ্যা পাইতে কতটা শূন্য আছে? 4টা। তাহলে পূর্ণক কত হবে? -4 + 1, এক বেশি না, তাহলে -5, এটাকে আমরা লিখবো হচ্ছে 5 বার দিয়ে। ক্লিয়ার? বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে এখান থেকে তুমি 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, তাহলে 6.0, পয়েন্ট পরে তো কিছু নাই এজন্য 6.0 দিলাম, ইনটু 10 ইনভার্স, যেহেতু ডান দিকে গেছি তাহলে ইনভার্স বা মাইনাস পাওয়ার। কয় গড় গেছি? 5 গড়। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর সামনে গেছে, তাহলে -5। তাহলে 10 এর উপরে পাওয়ার দা, সেটাই কি আমাদের পূর্ণক, তাহলে -5। তাহলে পূর্ণকটা কত হবে? 5 বার। বোঝা গেল? এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, যাও দেখি কারা কারা পারো। দশমিকের পরে প্রথম সার্থক অঙ্ক পাইতে এর মাঝখানে কোনো শূন্য নাই। এবার আমি একটু হিন্ট দিয়ে দিলাম, এবার হচ্ছে দেখবো তোমরা কারা এটা পারো, এটা হোমওয়ার্ক থাকবে। সো মেথড 2 তে আমরা এইভাবে পূর্ণক বের করতে পারি। ভাইয়া এখন পর্যন্ত আপনি অংশকের কোনো কথাই বলছেন না। বলবো মেথড 3 তে বলবো আমরা। কিসে বলবো? মেথড
3-তে আমরা এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো মেথড 3টা একটু খেয়াল করো, খুবই চমৎকার মেথড 3টা। মানে এতক্ষণ বলার পরে তোমরা সবাই বলবা যে মেথড 3টাই আগে বলতেন, বাকি দুইটা না করলেও তো হইতো, না বললেও তো হইতো। কারণ মেথড 3 হচ্ছে ক্যালকুলেটর ইউজ। তো ক্যালকুলেটরে তোমরা কেমনে করবা? প্রথমে তোমরা যেই কাজটা করবা, লগ নিবা। তো নরমালি 10 বেজ লগে আমরা নিব, কারণ আমরা যখন হিসাব করছি পূর্ণক বের করার জন্য যে আমরা হিসাব করছি, একটু খেয়াল করো এখানে আমরা যে হিসাবটা করলাম এখানে কিন্তু আমরা 10 বেজ লগ নিছিলাম। সো 10 বেজ লগ নিবা, যেটা হচ্ছে নরমালি ক্যালকুলেটরে শুধু লগ দিয়ে থাকে। সো 10 বেজ লগ নিবা, নেওয়ার পরে যেই সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ইকুয়াল দিবা। 10 বেজ লগ নিয়ে যে সংখ্যার লগারিদমের পূর্ণক অংশ বের করতে পারবে বলবে, সেটা লিখে ইকুয়াল দিবা। তাহলে যা আসবে সেটা ধরো আসছে 3.000023। দশমিকের আগে যে পূর্ণ অংশ আছে এটাই পূর্ণক, দশমিকের পরে যে ভগ্নাংশ আছে এটাই অংশক। মজা না? ক্যালকুলেটরে এর চেয়ে সহজ আর কি হইতে পারে বলো? বুঝছো? সো তোমাদেরকে আমি 2-4টা এক্সাম্পল দেখাই, তাইলেই বুঝতে পারবা। ধরো আমরা ক্যালকুলেটরের সাহায্যে হচ্ছে এবার বের করব, হ্যাঁ? তাহলে আমি হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে নিলাম, তোমরা সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটর নিবা। তো দেখো কজের উপরের বাটনটাই কিন্তু লগ, আর টেনের উপরের বাটনটা হচ্ছে লন। তো লন মানে কি? লন মানে হচ্ছে লগের ভিত্তি যদি ই হয় এটাকেই বলা হয় লন, স্পেশাল একটা নাম, এটা কি? লন। তো লনের সাথে এই লগটা কিন্তু 10 বেস, এটা না বলা থাকলেও এটাই 10 বেস। তো তোমরা ধরো যেই কাজটা করবা, তোমরা হচ্ছে এই লগ চাপবা। তো আমি লগ চাপলাম, লগ চাপলাম, লনের সাথে যেটা আছে এটা, আর লনের উপরে দেওয়া আছে এরকম একটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে ভিত্তি তুমি তোমার মন মতো নিতে পারবা, এখানে সংখ্যাটা মন মতো নিতে পারবা। হ্যাঁ, অবশ্যই ভিত্তির উপরে শর্ত আছে। এখানে ভিত্তির উপরে শর্ত হচ্ছে 0 থেকে বড় কিন্তু 1 হইতে পারবে না। 0 থেকে বড় তো 1 হওয়া যায়, কিন্তু 0 থেকে বড় হইলেও 1 বাদে বাকি সব হইতে পারবে। 0 থেকে বড় বাকি সব হইতে পারবে, বাট এক্সেপ্ট 1। যখন এই ধরনের লগ ইউজ করবা তুমি তোমার মন মতো ভিত্তি ব্যবহার করতে পারবা। যেমন তোমাকে বলা হইলো 5√5 এর 5 ভিত্তিক লগ, তাহলে তুমি এখানে 5 ভিত্তিক লগ, তাহলে ভিত্তি দিবা 5 আর 5√5 এর লগ বের করবা। তখন তুমি যদি এই লগ চাপো বা লনের বাম পাশের লগটা চাপো, তখন ভিত্তি অটো 10 নিয়ে নেবে ক্যালকুলেটর, কিন্তু তোমার এখানে ভিত্তি তো 5। সেই ক্ষেত্রে তুমি লনের উপরের লগটা ইউজ করবা। ভিত্তি যখন 10 বা অন্য কিছু হবে তখন তুমি ওই লগটা ইউজ করবা, আর ভিত্তি যখন ই হবে তখন তুমি লন ইউজ করবা, আর ভিত্তি যখন 10 হবে তখন তুমি নরমাল লনের সাথে যে লগটা ওইটা ইউজ করবা। একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার। ওকে, তাহলে আমরা হচ্ছে ভাইয়া যেই কাজটা করব এখন, আমরা হচ্ছে এই যে লগ চাপলাম ক্যালকুলেটরে, তারপর হচ্ছে ধরো যে আমাদের আগে বের করে রাখছি এমন একটা বের করি, তাহলে মেথড 3-তেও মিলবে এরকম পাবা। যেমন 7237 লগ চেপে তোমরা 7237 চাপবা, ইকুয়াল দিবা, সমান সমান আসবে 3.859558। তোমাদেরকে বলছি লগ দিয়ে যে সংখ্যার লগারিদমের পূর্ণক অংশক বের করতে বলবে, লগ দিয়ে সেই সংখ্যা তুলে ইকুয়াল দিবা। দেওয়ার পর এটা আসছে, দশমিকের আগে যে পূর্ণ অংশ থাকে এটাকে বলা হয় পূর্ণক, আর দশমিকের পরে যেটা থাকে এটাকে বলা হয় অংশক। তাহলে এই সংখ্যার লগের অংশক কত? 0 মানে দশমিকের আগে তো একটা পূর্ণক তো 3 তুমি লিখেই ফেলছো, আর এই দশমিকের পরে যেটা আছে এটাকে বলা হয় অংশক। তাহলে দশমিক দিয়ে এটা লিখবা। এখন দশমিকের আগে কিছু না যদি না দাও, 0 যদি না দাও, তাহলে দশমিকটা অনেক সময় কি বোঝা যায় না, বুঝতে কষ্ট হয়। এই জন্য আমরা দশমিকের আগে একটা 0 দিই, যেহেতু ভ্যালু নাই একটা দিয়া রাখি যেন এই দশমিক বিন্দুটা ভালো করে বোঝা যায়। বুঝছো? তাহলে অংশক তো এই দশমিক সহ বাকি অংশটা। তাহলে দশমিকের আগে 0টা কেন দিছি? যে একটু বোঝা যাওয়ার জন্য আর কি, দশমিকটাকে যেন ভালো করে বোঝা যায়। তাহলে 859558 এটাই হচ্ছে কি অংশক। সিম্পলি পূর্ণক হচ্ছে দশমিকের আগেরটা, আর দশমিকের পরেরটা হচ্ছে অংশক। এমন কোন নাম্বার
যেমন ধরো 8.09, 8.09 এটার লগারিদমের পূর্ণক অংশক বের করতে বলছে। তাহলে সিম্পলি গিয়ে হচ্ছে লগে চাপ দিবা, তারপরে 8.09 চাপ দিবা। আসছে কত? আসছে হচ্ছে 0.90795, এটা আসছে। তাহলে দশমিকের আগে পূর্ণ কোনো কিছু আছে? দশমিকের আগে শূন্য মানে কি? পূর্ণ অংশ নাই। তার মানে তার লগের পূর্ণক কত? তার লগের পূর্ণক হচ্ছে 0। আর অংশক কত? দশমিক সহ এটা, তাই না? তাহলে অংশকটা কত হবে? দশমিকটা বোঝানোর, ভালো করে বোঝানোর জন্য একটা শূন্য দেই। দশমিকের আগে শূন্য কোনো ভ্যালু নাই, বাট তাও একটা শূন্য কেন দিচ্ছে? যেন দশমিকটা ভালো করে বোঝা যায়। 0.900795, এটা হচ্ছে অংশক, এটা হচ্ছে পূর্ণক। ক্লিয়ার? তাহলে ভাই ক্যালকুলেটর ইউজটা সহজ না? ক্যালকুলেটর ইউজ সহজ কিনা বলো আমারে। ক্যালকুলেটর ইউজটাই কিন্তু সহজ, কিন্তু একটু বিপদ আছে ক্যালকুলেটরে। যখন মনে রাখতে হবে অংশক কখনোই নেগেটিভ হয় না, অংশক কখনো নেগেটিভ হয় না। গট দ্য পয়েন্ট? এটা ফরজ ভাবে মনে রাখবা। এখানে যে আমরা লগ কোন একটা সংখ্যার লগারিদম বের করছি, পুরোটা পজিটিভ আসছে। কোন একটা সংখ্যার লগারিদম বের করছি, পুরোটা পজিটিভ আসছে। এই কারণে অংশটাকে ইজি ভাবে লিখে ফেলতে পারছি। সামহাউ যদি ভাই সামহাউ এরকম হয় 0.0025, এইটার এই সংখ্যাটার, এই সংখ্যাটা কি শূন্য থেকে বড় না? তাহলে এই সংখ্যার লগারিদমের পূর্ণক অংশক পাওয়া যাবে। আমরা যে n, বড় হাতের n এর লগারিদমের পূর্ণক অংশক বের করতে গেছিলাম, শর্ত কি ছিল? n শূন্য থেকে বড় হইতে হবে। সো এটা তো শূন্য থেকে বড়ই। তো এটার লগারিদমিক পূর্ণক বের করতে গেলে তোমাকে কি লগ এটা চাপে দেখতে হবে কি আসে। আমরা সবাই চাপ দিই। সো লগ 0.0025, দেখো চলে আসছে -2.602059। ভাই অংশক তো কখনো নেগেটিভ হয় না। পূর্ণক নেগেটিভ হইতে পারে, বাট অংশক তো নেগেটিভ হয় না। এই পুরাটা মিলে তো একটা সংখ্যা, এই পুরাটা মিলে তো একটা সংখ্যা। সো তুমি এতটুকুকে নেগেটিভ ধরবা আর এতটুকুকে পজিটিভ ধরবা, এই সুযোগ তো তোমার কাছে নাই। বুঝো নাই? তুমি জন্মগতভাবে তোমার মা যেই ধর্মের, তুমি অটোমেটিক্যালি সেই ধর্মের। তোমার মাকে এক ধর্মের, আর জন্মের পরে, ঠিক জন্মের পরে তোমাকে আরেক ধর্মের ধরার কোনো সুযোগ নাই। ঠিক একইভাবে পুরাটা সংখ্যা নেগেটিভ, এটারে নেগেটিভ ধইরা আর অংশক যেহেতু পজিটিভ হয়, তাহলে এটা পজিটিভ লিখে দিতে পারবা না, কারণ তারা দুইজন মিললেই তো পুরাটা সংখ্যা। তাহলে এখন বিপদ লেগে গেল না? তাহলে বিপদ থেকে বাঁচার উপায় কি? অংশকটাকে আলাদাভাবে পজিটিভ বানাইতে হবে। এই সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে এইখানে যা আসবে, আসছে কত? -2। -2 এর ঠিক আগের, -2 এর ঠিক আগের অথবা -2 থেকে ছোট পূর্ণ সংখ্যা কোনটা? -2 থেকে ছোট পূর্ণ সংখ্যা হচ্ছে -3। -3 কিন্তু বড় না 2 থেকে, -2 থেকে, -2 থেকে -3 ছোট, -2 থেকে -3 ছোট। -2 এর ইমিডিয়েট ছোট পূর্ণ সংখ্যাটা হচ্ছে -3। এখানে যা আসবে তার ঠিক ইমিডিয়েট ছোট পূর্ণ সংখ্যাটার কথা চিন্তা করবা। বা -2 এর ঠিক আগেরটা কত? -3। তোমরা কি করবা? -3 যোগ দিবা। কত লিখবা? আসো, যা পাইছো ক্যালকুলেটরে এটা দেওয়ার পরে যা আছে তা ক্যালকুলেটরে রাখবা। রাখার পরে সিম্পলি +3 করে দিবা। লিখছো -3, বাট সিম্পলি +3 করে দিবা। দেওয়ার পরে দেখবা যে একটা সংখ্যা আসছে 0.39794। বুঝছো? এখন তুমি চিন্তা করে দেখো তো, -3 এর সাথে এটা যোগ করলে এটা পাও কিনা? মিলাই আমরা ক্যালকুলেটরে। -3 যোগ 0.39794 ইকুয়াল দাও -2.6006। মিলে গেছে না? সুন্দর মিলে গেছে না? বুঝছো? তাহলে সিস্টেমটা কি বললাম? -2 এর থেকে ঠিক ইমিডিয়েট ছোট পূর্ণ সংখ্যাটা দিবা, বা এখানে যা থাকবে মাইনাসের তার থেকে দশমিকের আগে মাইনাসের যে পূর্ণ সংখ্যাটা থাকবে তার ঠিক ইমিডিয়েট ছোট পূর্ণ সংখ্যাটা এখানে দিবা, দিয়ে প্লাস দিয়ে
এই পুরাটা সংখ্যার সাথে যেটা বসাইছো তার বিপরীতটা যোগ করে দিবা, তাহলে -3 এর বিপরীত +3, +3 যোগ করে দিলে এই অংশটা পাওয়া যাবে। তাহলে এইবার এটা আর এটা আলাদা হয়ে গেছে না, এখন এটা কি যোগের আর এটা কি বিয়োগের, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে পূর্ণক, এটাকে আমরা বলবো হচ্ছে পূর্ণক। -3 আমরা 3 বার লিখবো, আর অংশকটা কত 0.39794, শেষ। এই সংখ্যার লগারিদমের পূর্ণক এবং অংশক। যদি নেগেটিভ আসে সামনে তাহলে একটু এই খেলমাটা তোমাদেরকে দেখাইতে হবে বা এই এক্সপার্টিসটা তোমাদেরকে শো করতে হবে, এই পার্থক্য, বুঝছো? তাহলে তিনটা পদ্ধতিতেই আমরা পূর্ণক বের করা শিখলাম, আর ক্যালকুলেটর ইউজ করে আমরা অংশক বের করাটাও শিখলাম। তবে অংশকের ক্ষেত্রে এই ভেজালটা একটু কেয়ারফুলি মনে রাখো। লগ ই 0.25, তাহলে লগ ই মানে কি? এখন কি তুমি এই লগ দিবা? না, লগ ই মানে হচ্ছে লন, তোমাদেরকে বলছি 0.25, জাস্ট লন 0.25 দিয়ে দেখবা কি আসতেছে, সেটার উপরে ভিত্তি করে যদি এরকম আসে তাহলে এইভাবে করবা, আর যদি ডিরেক্ট পজিটিভ চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, দশমিকের আগেরটা পূর্ণক, দশমিক সবার পরেরটা অংশক, শেষ। বুঝা গেল? সো ইচ এন্ড এভরিথিং পূর্ণক এবং অংশকের তোমাদের সিলেবাসের বলা শেষ। এই ক্লাসকে মনোযোগ দিয়ে দেখলে সে জীবন আর ব্যস্ত লাগাবে না। চলো আমরা কিছু প্র্যাকটিস করি। একটু খেয়াল করে দেখো, যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ a × 10⁻n এর ক্ষেত্রে a এর সীমা কত? সবাই জানি a এর সীমা কত। 1 অথবা 1 থেকে বড়, 10 থেকে ছোট। এত এর সাধারণ লগের পূর্ণক কত? সাধারণ লগের পূর্ণক বলছে, তাইলে এই দশমিক বিন্দুটাকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর আনলে 3.45 × 10, ডান দিকে গেছি কয় ঘর? 4 ঘর, -4, তাহলে পূর্ণক হবে -4, তাহলে 4 বার, এই যে 4 বার। তাহলে এটা হোমওয়ার্ক, পূর্ণক। এত আর বৈজ্ঞানিক রূপ কত? তাহলে দশমিক বিন্দুটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে তো চলে, তাই না? তাহলে 6.262 × 10⁻, কয় ঘর আনছি? 1 ঘর, কোন দিকে? ডান দিকে, তাহলে -1, শেষ। তাহলে 6.262 10⁻⁻1, শেষ। এত সংখ্যাটির লগের পূর্ণক, হোমওয়ার্ক। এত সংখ্যাটির লগের পূর্ণক, হোমওয়ার্ক। সংখ্যাটির আদর্শ রূপ কি? আদর্শ রূপ মানে হচ্ছে বৈজ্ঞানিক রূপ। তাহলে দশমিক বিন্দুটাকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, তাহলে 6.0302 10⁻5 হবে, যেহেতু 5 ঘর আসছে। পূর্ণক, হোমওয়ার্ক। লগের পূর্ণক, হোমওয়ার্ক। সাধারণ লগের পূর্ণক, হোমওয়ার্ক। সাধারণ লগের পূর্ণক, হোমওয়ার্ক। বৈজ্ঞানিক রূপ, হোমওয়ার্ক। পূর্ণক, হোমওয়ার্ক। সাধারণ, আচ্ছা, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে খেয়াল করো, এই দশমিক বিন্দুটা -10 এর উপরে -4, তার মানে দশমিক বিন্দুটা এইদিকে ছিল, তারপরে তাকে ডান দিকে নেওয়া হয়েছে, তাই না? কত ঘর নেওয়া হয়েছে? 4 ঘর, তাইলে ধরো এখানে ছিল, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, ডান দিকে যাওয়ার কারণে পাওয়ার -4 হয়েছে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? দশমিক বিন্দুটাকে 4 ঘর এবার বাম দিকে আবার আনতে হবে, মাইনাসের কারণে 4 ঘর বাম দিকে আনতে হবে আবার। তাহলে দশমিককে এখানে আনলাম, এখানে আনলাম, এখানে আনলাম, এখানে আনলাম। তাহলে এখানে আনার কারণে কয়টা ঘর শর্ট হয়েছে? 4 ঘর আনতে হবে। একটা ঘর আছে 2, বাকি 3টা ঘর তো নাই, তাহলে বাকি 3টা ঘরে আমরা 3টা শূন্য দিয়ে দিব, তারপরে 2 5 2, সামনে একটা শূন্য, শেষ। সাধারণ রূপে প্রকাশ হয়ে গেল। ওকে, অথবা ভাইয়া ডাইরেক্ট ক্যালকুলেটর চেপেও তোমরা এটা সলভ করতে পারো, ঠিক আছে? লগের পূর্ণক, লগের পূর্ণক, তো এগুলো বের করবা তোমরা। এই ছিল মোটামুটি তোমাদের সাথে দেখানো অনেকগুলো প্র্যাকটিস, এমসিকিউ যেগুলো বোর্ডে আসছে, লগের পূর্ণক এবং অংশক রিলেটেড সমস্ত প্রবলেমের সমাধান। সো আশা করি এই ক্লাস দেখার পরে, আজকের পর থেকে কারোরই আর প্রবলেম হওয়ার কথা না লগের পূর্ণক এবং অংশক নিয়ে, এবং খুব ফ্রুটফুলি তোমরা অ্যান্সার করতে পারবে। সো ক্লাস বেল চাই সবসময় তোমরা যেন ভালো কিছু করো। সো আরও অনেক কিছু শিখতে, জানতে এখানে যুক্ত হোক ক্লাস বেলের সাথে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।